আমি যে টাকাটা ব্যাংকে রাখবো, আমি যে মোবাইল ওয়ালেটে রাখবো, সেইটা রাখলে টাকাটা কতখানি সেফ, আমি কি অন ডিমান্ড টাকাটা ওখান থেকে নিতে পারছি কিনা। এনআইডি বা বার্থ সার্টিফিকেটটা আমরা বলছি যে একটা বার্থ সার্টিফিকেট, আমি দেশে জন্মগ্রহণ করলে এটা আমার একটা রাইট, দেন হোয়াই নট এ ব্যাংক অ্যাকাউন্ট। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে কোনো একটা ব্যক্তি, স্টুডেন্ট বলেন, একজন ফার্মার বলেন, একজন ব্যবসায়ী, সে 500 টাকা জমা দেওয়ার জন্য সাহস করে না। ব্যাংকের যে ব্রাঞ্চের চাকচিক্য, এটার যে কার্পেট বিছানো, সে ওখানে চিন্তা করে যে আমি কি 500 টাকা জমা দিতে গেলে এটা নিবে। উই শুড নট অপারেট ইন দ্য মডেল যেখানে আমাকে শুধুমাত্র ব্রাঞ্চ খুলতে হবে, লোক নিতে হবে, আমাকেই কেন সব করতে হবে। দেয়ার আর মেনি আদার অর্গানাইজেশনস যারা সার্ভিস দিচ্ছে, তার সঙ্গে আমার দরকার হচ্ছে কোলাবোরেশন। কিন্তু এই যে একসঙ্গে কাজ করার যে মেন্টালিটি, এটা সবচেয়ে কম আমাদের দেশে। আপনি দেখবেন একটা বিল্ডিং এর নিচে 10টা কোম্পানির এটিএম। আপনি যে কোনো একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি অফার করেন, যে কোনো একটা টেকনোলজি আপনি নিয়ে আসেন, যে কোনো একটা মিডিয়া প্ল্যাটফর্ম আপনি নিয়ে আসেন ডিজিটাল, দেখবেন যে তারা সবার আগে সেখানে সাবস্ক্রাইব করবে। গভর্নমেন্টের ক্ষেত্রে বলেন, প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বলেন, যারা এডুকেশন ইনস্টিটিউট আছে সেই জায়গায় বলেন, সেইখানে যে অ্যাডভোকেসিটা দরকার, ব্রিজগুলো দরকার, সেইখানে আমার কাজ করার অসম্ভব আগ্রহ, আমি কাজ করছি সেই জায়গাগুলোতে। ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমি শব্দগুলোর সাথে প্রতিনিয়ত আমরা পরিচিত হচ্ছি এবং সেই সাথে পরিচিত হচ্ছি যেমন তেমন অভ্যস্ত হতে কিন্তু শুরু করে দিয়েছি। কেননা এই ক্যাশলেস ইকোনমিতে আমাদের যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাগুলো আমরা পাচ্ছি, সেখানে আমাদের সময় বাঁচছে, আমাদের আর্থিক লেনদেনগুলো সহজ হচ্ছে এবং সেই সাথে বাড়ছে কিন্তু স্বচ্ছতা। কিন্তু আসলে কি আমরা ক্যাশলেস ইকোনমিতে এগিয়ে যাবার ফলে আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরেকটু ভালো জায়গায় নিতে পারছি কিনা, কিংবা এই জায়গাতে আরও কি চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে আরও একটু এগিয়ে যাবার জন্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের পডকাস্টে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফিনসাইটসে। সাথে আছি আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচন, এবং আমার সাথে আছে একজন অতিথি যাকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং সেই সাথে এই সেক্টরে চ্যালেঞ্জ, সামনের পথ এবং সেই পথগুলোকে আরও কীভাবে সুগম করা যায়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। কথা বলার জন্য আজ আমাদের সাথে ফিনসাইটস পডকাস্টে উপস্থিত আছেন বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মিস্টার কায়সার হামিদ। স্বাগত। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ক্যাশলেস সোসাইটির কথা নিয়ে আমরা কথা বলছি, সেখানটাই তো প্রযুক্তির নির্ভরতার একটা ব্যাপার আছে, কিন্তু এই নির্ভরতার জন্য কিন্তু মানসিক ভাবে একটা প্রস্তুতির বিষয় চলে আসে। আমরা দেখেছি যে 2025 সালে আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে 30% আমরা একটা শতাংশের মানুষকে এই ক্যাশলেস সোসাইটিতে সোসাইটির অন্তর্ভুক্ত করব, এবং বছর শেষ হওয়ার আগে আমরা খেয়াল করছি যে এটা ইতিমধ্যে আমরা লক্ষ্যমাত্রা পার করে গেছে, অর্থাৎ 30%-এর বেশি কিন্তু আমাদের পরিসংখ্যান বলছে আমরা পার করেছি। এটিকে আমাদের বাংলাদেশের পরিবর্তনে যাত্রাকে এগিয়ে নিয়েছে কিনা, আর সেইখানে যদি এগিয়ে নিয়ে থাকে আরও কতখানি পথ বাকি আছে, আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আসলে ক্যাশলেস সোসাইটি তো আর একেবারে করা যাবে না। আমরা কতটা ক্যাশকে কম ইউজ করে ই মানিটাকে ইউজ করতে পারি, অর্থাৎ আপনি ক্যাশ ইউজ করছেন নট ইন দ্য ফর্ম অফ যে পেপার নোট, সেইটাকে আপনি যত কমাচ্ছেন। তো একটা বিষয় যেটা বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে, যে আমাদের টোটাল যে জনসংখ্যা প্রায় 17-18 কোটি মানুষের জনসংখ্যার যদি আপনি এর মধ্যে ইয়থ পপুলেশন দেখেন, উই হ্যাভ অ্যারাউন্ড 60% যাদের এজ হচ্ছে লেস দ্যান 40। আপনি যদি আমাদের মোবাইল ডেন্সিটি দেখেন, যে প্রায় 17 কোটির মানুষের কাছে আপনার এত নাম্বার অফ কানেকশনস আছে, যার মধ্যে প্রায় 10-11 কোটি ইন্টারনেট ইউজার আছে। এইগুলোকে ইন্ডিকেট করে যে আমরা টেকনোলজির যে অ্যাডাপশন, সেটা কতটা কুইক এবং আমাদের মানুষ কতটা এটাকে ইউজ করতে পারে, এবং যে মুঠোফোনের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা, যেটা আমরা এমএফএস সার্ভিস, বিকাশ বা নগদ বা এগুলো বলি, সেটার যে নাম্বারটা আপনি যদি দেখেন, দিস ইজ অলসো অ্যাসপায়ারিং, ভেরি ভেরি হাই নাম্বার। কিন্তু এইটাকে দিয়ে কি আসলে আমরা একটা ক্যাশলেস ইকোনমি তৈরি করতে পারছি কিনা, বা সোসাইটি করতে পারছি কিনা, এইটার বেনিফিটটাকে এটা আসলে আমাদের প্রত্যেকের পার্সোনাল জায়গা থেকে আগে বুঝতে হবে। এবং এটার যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আছে, সেটা কিন্তু আমাদের এখানে খুবই কম।
কারণ আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি সেইখানের সিস্টেমের মধ্যে কিন্তু আসলে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই যে ক্যাশলেস যে ইকোনমিটাতে আমার রোলটা কি, এটার বেনিফিটটা কি, এটা কিন্তু আমাদের শিখার খুব স্কোপটা খুব বেশিরভাগ লিমিটেড। মানুষ কিন্তু আসলে আমার রোল কি জানেই না। এটি না জেনেই ব্যবহার করছে। রাইট। তো আপনি যে পরিসংখ্যানটা দিলেন, এটার সঙ্গে যদি আমি আরেকটু বলি যে আমরা কেন অপটিমাম জায়গায় যেতে পারছি না, সেটার বড় একটা অংশ হচ্ছে যে বিগত 4-5 বছরে কিন্তু মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ ব্যাংকিং সিস্টেম থেকে তারা টাকাটা তুলে নিয়েছে। নর্মালি আমাদের দেশের ইকোনমিতে আপনার অ্যারাউন্ড 1.5 লাখ কোটি টাকা বা তার আশেপাশে মানুষের হাতে ক্যাশ টাকা থাকতো, সেটা কিন্তু বেড়ে 3 লাখ কোটি টাকার উপরে চলে গেছে, হুইচ ইন্ডিকেট যে লোকজনের কিন্তু এই যে ব্যাংকিং সিস্টেমে টাকা রাখার প্রতি কিছুটা হলো অনাস্থা বেড়েছে এবং তারা কারেন্সি নোটের উপরে তাদের ঝোঁক বেড়েছে বিভিন্ন কারণে। তো ক্যাশলেস ইকোনমি যদি করতে হয়, আমাদের যে রিসেন্ট 1-2-3 ইয়ার্স বা 4 ইয়ার্সের যে ইস্যুসগুলো আমাদের সামনে এসেছে, এগুলোকে আমাদের কিন্তু মোকাবেলা করতে হবে। একটা হচ্ছে যে আমি যে টাকাটা ব্যাংকে রাখবো, আমি যে মোবাইল ওয়ালেটে রাখবো, সেইটা রাখলে টাকাটা কতখানি সেফ, আমি কি অন ডিমান্ড টাকাটা ওখান থেকে নিতে পারছি কি না। আপনি আমাকে একটা প্লাস্টিক দিচ্ছেন, যেটা এটিএম কার্ড বলছি বা ভিসা মাস্টার কার্ড বলছি বা ডেবিট কার্ড বলছি, সেটা দেখি আমি আমার প্রয়োজন মতো সময়ে টাকাটা উইথড্র করতে পারছি কি না, এবং ইন্টার অপারেবিলিটিটা কতখানি। আপনার একটা টাকা আছে আপনার বিকাশে বা নগদে, সেখান থেকে আপনি পেমেন্টটা কত স্মুথ, আপনার যাদের সঙ্গে আপনার ইন্টারেকশনটা হচ্ছে সেখানে আপনি করতে পারছেন কিনা। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা মোটা দাগে গ্যাপ আছে। কেননা এই ইকোনমি করার জন্য যে কম্প্রিহেন্সিভ নেটওয়ার্ক দরকার, যে ইন্টিগ্রেশনটা দরকার, অর্থাৎ আপনি সিমলেসলি টাকাটা আপনার পকেট থেকে ওয়ালেটে ঢোকাতে পারছেন, ওয়ালেট থেকে আপনি ব্যাংকে পেমেন্ট করতে পারছেন, আপনি ডিফারেন্ট পার্টিকে পেমেন্ট করতে পারছেন, আপনার যাদের সঙ্গে আপনার দৈনিক ওঠা বসা তাদেরকে পে করতে পারছেন অ্যান্ড রিসিভ করতে পারছেন। এই জায়গার ইন্টিগ্রেশনটা কিন্তু এখনও আমরা মোটা দাগে করতে পারিনি। সো এইটা করার জন্য একটা নেশনে কান্ট্রি হিসাবে যেমন আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি আছে, সেই জায়গায় আমরা এখনও ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারিনি। এবং ব্যাংকটাকে যদি আমি শুধুমাত্র আপনি যদি এমএফএসকে দিয়ে ড্রাইভ করেন, তাহলে কিন্তু ক্যাশলেস সোসাইটি হবে না। ক্যাশলেস সোসাইটি হওয়ার জন্য এখানে ব্যাংক ফাইন্যান্স কোম্পানিকে একটা বড় ধরনের রোল প্লে করতে হবে। তো ব্যাংক ফাইন্যান্স কোম্পানি যদি আপনি মেন্টালিটি দেখেন, আমার কাছে সবচেয়ে মনে হয় যে কালচারালি আমাদের আগে এখানে একটু আপনার ডেভেলপ করতে হবে, দেন আপনি প্রযুক্তিকে আপনি এখানে ইউজ করতে পারবেন। এখনও আমাদের দেশের যে প্রায় 60-65টা ব্যাংক আছে, 30-35টা আর্থিক প্রতিষ্ঠান আছে, আপনি যে হোল এদের পার্সোনালিটি দেখেন, তারা কিন্তু ডিজিটালে অতখানি এখনও এগ্রেসিভ হয়নি। এখনও কনভেনশনালি ব্যাংক আমরা করছি, পেপারের মাধ্যমে বড় বড় কমার্শিয়াল লোন, এখানে আমরা ফোকাস করছি। এই যে দেশের একটা ম্যাসিভ পপুলেশন, স্কুলের ছেলে মেয়েদের কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই। আপনি চিন্তা করেন যে আমাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেটটা, আমরা বলছি যে একটা বার্থ সার্টিফিকেট, আমি দেশে জন্মগ্রহণ করলে এটা আমার একটা রাইট, দেন হোয়াই নট এ ব্যাংক অ্যাকাউন্ট? এটা আমাদের এখনও মাথার মধ্যেই আসছে না। একটা পরিবারে বলি, একটা রাষ্ট্রের প্রায়োরিটিতে বলি যে একটা ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করলে তার যেমন একটা বার্থ সার্টিফিকেট থাকার দরকার আছে, তার একটা পাসপোর্ট থাকার দরকার আছে, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকার দরকার আছে। এখনো বোধহয় আমাদের দেশ অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে। এত চ্যালেঞ্জ আছে চারিদিকে যে সেই চ্যালেঞ্জ, সেই প্রতিবন্ধকতাকে আসলে মোকাবেলা করে এই বেসিক নিড হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক লেনদেনের বিষয়টি নিশ্চিত করবে, সেখানটায় হয়তো বা তারা এখনো আসতে পারেনি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ ফাইন্যান্স আসলে অনেক বছর ধরে কাজ করছে। আমরা যদি 10 বছর আগের চিত্র দেখি, সেই সময়ের সাথে এখনকার তুলনা করলে দেখা যায় যে এই প্রতিষ্ঠানটা শুধু আর্থিক সেবা দিচ্ছে না, প্রযুক্তি নির্ভর সমাধানেও কিন্তু আপনারা বেশ অগ্রগতি অর্জন করেছেন। সেদিক থেকে ক্যাশলেস সোসাইটির জন্য আপনাদের এই মুহূর্তের রোল কি, বা আপনারা সামনে আরও কী কী ভাবছেন? থ্যাংক ইউ। দেখেন, আমরা তো একটা ফাইন্যান্স কোম্পানি, আমরা কিন্তু কোনো ক্যাশ ট্রানজ্যাকশন করি না। সো বাই ডিফল্ট ইন নেচার আওয়ার লাইসেন্স ইজ গিভেন ফ্রম সেন্ট্রাল ব্যাংক টু ট্রানজ্যাক্ট থ্রু ব্যাংক, থ্রু ই মানি। এখন আসলে ক্যাশলেস করার জন্য অনেকগুলো আসপেক্ট আছে। যেমন আমাদের যদি আমি বলি, বাংলাদেশ ফাইন্যান্সের প্রায় 25-26 বছর বয়স হয়েছে। আমরা একসময় হিস্ট্রিক্যালি আদার্স কনভেনশনাল ব্যাংক ফাইন্যান্স কোম্পানির মতো কমার্শিয়াল লেন্ডিংয়ে ফোকাস ছিলাম, বড় বড় কর্পোরেটকে ফাইন্যান্সিং করেছি, তাদের সঙ্গে আমাদের ট্রানজ্যাকশন ছিল। কিন্তু সেখান থেকে শিফট হয়ে আমরা লাস্ট 5 ইয়ার্সে কিন্তু মুভ করে গেছি মোর অন এসএমই অ্যান্ড রিটেল।
তো এসএমই অ্যান্ড রিটেল মানে কি? আপনি খুব স্মল সেভিংস মোবিলাইজ করছেন, আপনি গ্রামের প্রান্তিক পর্যায়ের একটা কৃষককে তাকে আপনি ফাইন্যান্সিং ফ্যাসিলিটিটা দিচ্ছেন, আপনি ইয়ুথ পপুলেশনকে আপনি ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটির মধ্যে নিয়ে আসছেন। এগুলো করতে পারলেই আপনি এসএমই এবং রিটেল করতে পারবেন। আমি যদি এই যাত্রায় আপনাকে ছোট করে কয়েকটা উদাহরণ দিই, যে আমরা কোভিডের মধ্যে শুরু করেছিলাম যে ঢাকার বাইরে ধরেন আমাদের দেশের যদি আমি ফ্যাটেনিং কিংবা ডেইরির কথা বলি, এটার সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে পাবনা এবং সিরাজগঞ্জ। তো পাবনা এবং সিরাজগঞ্জের চর অঞ্চলের যে একজন প্রান্তিক পর্যায়ের কৃষক, তাকে আমরা মোবাইল ডিভাইসের মাধ্যমে ওখান থেকে সে ছবি তুলে তার ফার্মের ছবি দিয়ে, তার গরুর ছবি দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু প্রতিটা ফ্যামিলি 4 থেকে 5 লাখ টাকা ফাইন্যান্সিং নিতে পেরেছে। আমরা প্রায় কয়েক হাজার কৃষককে কমপ্লিটলি একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে এসে ফাইন্যান্সিং স্টার্ট করেছি। এটা করতে যেয়ে আমরা দেখেছি যে আমি ফ্যাসিলিটিটা দিচ্ছি কিন্তু কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট নাই। তারা এমন একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে যে যেখান থেকে সে আসলে তার ব্যাংকিং সার্ভিসটা পাচ্ছে না। আমরা তাদেরকে হেল্প করেছি যে কিভাবে আপনার এখন যে এজেন্ট ব্যাংকিং আছে, প্লাস সরকার যে 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং দিয়েছে। আমার এখানে একটা ছোট প্রশ্ন আসছে কায়সার ভাই, যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীর কথাটা এলো, প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি ব্যাংক নেই, বুথ নেই, যে কারণে তাদের এই সার্ভিসগুলো নিতে ভীষণ কষ্ট করতে হয়, গ্রাম থেকে হয়তো বা শহরে আসতে হয়। আপনি যেহেতু একটা বড় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং আপনার সাথে বাংলাদেশের অন্যান্য বড় প্রতিষ্ঠানের একটা বড় সংযোগ আছে, তারা কেন শহর কেন্দ্রিক এই ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে বেশি টেক কেয়ার করে? তারা কেন আসলে যাচ্ছে না? ইজি অ্যান্ড কুইক। এখন আপনি যদি দেখেন যে পুরো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কনসেন্ট্রেশন ঢাকা এবং চিটাগংয়ে দেখেন ইজ মোর দ্যান 80%। আপনি যদি এর সঙ্গে আর বড় কয়েকটা শহর যোগ করেন, দিস ইজ ক্লোজ টু 100%। কিন্তু অর্থনীতিতে যদি আপনি শতভাগ সমৃদ্ধি চান, তবে তো আপনাকে শতভাগ জনগণ বা নাগরিকের সুবিধা নিশ্চিত করতে হবে। এটা করার জন্য আসলে লং টার্ম ভিশন দরকার। দেখেন, গত দিনে একটা ব্যাংকের সাবেক এমডি উনি বলছিলেন যে বোর্ডের দোহাই দিয়ে ব্যাংকের ম্যানেজমেন্ট ডিজিটাল করতে চান নাই, কিন্তু অন্যদিকে ভল্টটা খুলে দিয়েছেন যেখান থেকে টাকা নিয়ে চলে গেছে অন্য মানুষ। সো এটা ব্যাংকের প্রায়োরিটি হওয়ার দরকার যে আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে যদি পৌঁছাতে চাই, তাহলে আমার টেকনোলজি যেমন আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে আমাকে সেইভাবে তৈরি করতে হবে, এবং আমাদের সবার হয় কি আমি নিজেই সব কাজ করতে চাই। ধরেন আমরা বাংলাদেশে এই মুহূর্তে অ্যারাউন্ড 30টা ডিস্ট্রিক্টে ফাইন্যান্সিং করছি, হয়রাজ আমার ব্রাঞ্চ কিন্তু 7টা। আমরা 5 বছর আগে চিন্তা করেছি যে উই শুড নট অপারেট ইন দ্য মডেল যেখানে আমাকে শুধুমাত্র ব্রাঞ্চ খুলতে হবে, লোক নিতে হবে, আমাকেই কেন সব করতে হবে। দেয়ার আর মেনি আদার অর্গানাইজেশনস যারা সার্ভিস দিচ্ছে, তার সঙ্গে আমার দরকার হচ্ছে কোলাবোরেশন। সো আমরা এই যে গ্রামে যে আপনার একটা কৃষককে একটা পাওয়ার টিলার মেশিন কিনতে দিচ্ছি, তাকে একটা ছোট 1 টন 2 টনের ট্রাক কিনতে ফাইন্যান্সিং করছি, একটা ফার্মারকে আমরা বললাম যে তার ফ্যাটেনিং বা ডেইরি বা হ্যাচারি করার জন্য আমরা পয়সা দিচ্ছি, কৃষিতে আমরা মৎস্যের জন্য পয়সা দিচ্ছি। আমি কিন্তু আসলে ডিরেক্টলি এখানে কাজ করছি না, আমার এখানে পার্টনার হিসেবে আরও 2টা বা 3টা প্রতিষ্ঠান কাজ করছে। নাম্বার 1 হচ্ছে যে এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু লোকালে অনেক এনজিওরা অলরেডি কাজ করছে। সো তাদের নেটওয়ার্ক আছে, তারা ক্রেডিট ডিস্ট্রিবিউশন করছে, কিন্তু তারা হয়তো লো রেটে অ্যাফোর্ডেবল এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইন্যান্সিংটা করতে পারছে না, তাহলে আপনি তাকে পার্টনার হিসাবে নেন। আপনি বলছেন যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না তার বাড়ির কাছে, বাট এজেন্ট ব্যাংকিং আছে, এমএফএস আছে, তাহলে তার সঙ্গে আপনি ইন্টিগ্রেশন করেন। আপনি যদি 100 টাকা রেভিনিউ করেন, আপনি সেখানে তার পার্টনারদেরকে যদি আপনি রেভিনিউ শেয়ারিংয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু মোটা দাগে আপনার খরচটা কমছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ইজিলি রিস্ক করতে পারছেন গ্রামের পর্যায়ে। কিন্তু এই যে একসঙ্গে কাজ করার যে মেন্টালিটি, কোলাবোরেশনটা, এটা সবচেয়ে কম আমাদের দেশে। আপনি দেখবেন একটা বিল্ডিংয়ের নিচে 10টা কোম্পানির এটিএম। হরেস 10টা তো আসলে এটিএম দরকার নেই। আজকে বাংলাদেশ ব্যাংক হোয়াইট লেভেল এটিএম এর অ্যাপ্রুভাল দিয়েছে আরও 4-5 বছর আগে। মানে হচ্ছে যে আপনি নিজে একটা এটিএম ব্যবসা করবেন, ইউ আর নট এ ব্যাংক, আপনি একটা জায়গায় একটা এটিএম দিয়েছেন এবং আপনি ব্যাংকগুলোর কাছ থেকে সার্ভিসটা আপনি দিবেন যে ওকে আপনার সমস্ত কাস্টমার আমার এখান থেকে ক্যাশ নেবে। এই ক্যাশটা যে আপনি সার্ভিস দিচ্ছেন, ইউ উইল গেট এ ফিস ফ্রম দ্য ব্যাংক। এবং কাস্টমারের জন্য সুবিধা হলো ইররেসপেক্টিভ অফ তার ব্যাংকের টাইপ বা কার্ডের টাইপ, সে এখান থেকে এসে তার বাসার কাছ থেকে টাকা নিচ্ছে এবং এইটার ঝুঁকি রিস্কগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে এই যে একসঙ্গে কাজ করব, প্রতিটা দেখেন যে অসংখ্য ডিস্ট্রিক্টে বা জেলাতে থানাতে অনেক ব্যাংক নাই, কিন্তু কোনো একটা একই জায়গায় উইদিন এ রেডিয়াস অফ 100 মিটার ইউ উইল সি 10, 15, 20, 30 ব্যাংকস। ইভেন আপনি পুরান ঢাকার এরকম একটা জায়গা আছে যে 50টা ব্যাংকই আছে উইদিন 0.5 কিলোমিটারের মধ্যে।
অথচ কোনো কোনো জায়গায় আপনার অসংখ্য জায়গায় কিন্তু আপনার কোনো ব্যাংক ব্রাঞ্চ নাই। তো এই যে আমাদের নিজে নিজে একা সব কাজ করতে যাওয়ার ফলে হচ্ছে কি আপনার ব্যান্ডউইথ তো নাই এই 18 কোটি মানুষের 64টা জেলার কাছে যাওয়ার। সো আপনি এই জন্য কনসেন্ট্রেটেড করছেন কোথায়? এই সিটির মধ্যে। কিন্তু আমরা যদি কোলাবোরেশনের মধ্যে কাজ করতে পারতাম, যে আমার দরকার হচ্ছে যে ইয়ুথ পপুলেশনকে ফাইন্যান্সিংয়ের আওতায় নিয়ে আসা, তাহলে আপনি তাকে কিভাবে রিচ করবেন? আপনি তাকে ডিজিটালি রিচ করবেন। তার সঙ্গে এমএফএস দিয়ে তার পেমেন্ট সিস্টেমটাকে ইজি করেছেন, ই কমার্সের সঙ্গে আপনি কানেক্ট করে দিচ্ছেন। তো এই ইন্টিগ্রেশনটা যদি হয় তাহলে কিন্তু আসলে আপনার এই যে ক্যাশলেস সোসাইটির যে নাম্বারটা আপনি পার্সেন্টেজ বলছেন, এখানে আমাদের যে ইয়ুথ পপুলেশন আছে ধরেন ওয়ার্কেবল অ্যারাউন্ড 4 to 5 crore, যাদেরকে আপনি ইজিলি এইটার মধ্যে আপনি নিয়ে আসতে পারতেন। আপনি আপনার প্রতিষ্ঠানে তো অনেকদিন ধরে কাজ করছেন এবং সেখান থেকে আমরা ক্যাশলেস সোসাইটিতে আপনাদের রোল নিয়েও একটা প্রশ্ন করেছি কিছুক্ষণ আগে। আমরা যদি সার্বিক অর্থনীতির কথা বলি, সেখানটায় বাংলাদেশ ফাইন্যান্সের এই মুহূর্তে কি ভূমিকা আছে বা কিভাবে আপনারা কাজ করছেন? দেখেন, আমাদের তো কাজ হচ্ছে যে নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসটা পার্টিকুলার সেগমেন্ট পপুলেশনের কাছে রিচ করা। আমরা এখন আমাদের যে ব্যবসা করি তার 80-85% ব্যবসা করি এসএমইতে, এবং এসএমই বলতে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র এসএমই, ছোট ছোট লোন, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার লোন এবং স্মল সেভিংস। আপনি 500, 1000, 2000 টাকার সেভিংস আমাদের সঙ্গে করতে পারছেন থ্রু এমএফএস। সো এখন আপনি দেখেন যে এটা অন্য ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির জন্য একটা এক্সাম্পল বা তাদের জন্য ইন্সপায়ারিং হতে পারে যে যারা এই সেগমেন্টে আসছে তারা ভালো করছে। আমাদের লাস্ট 5 বছরে যে লোন করেছি তার এনপিএল হচ্ছে 0.26%। তার মানে এই ক্ষুদ্র যে ফাইন্যান্সিং আমরা করছি কোলাবোরেশনের মাধ্যমে, এখানে কিন্তু আপনার রিকভারি রেট ভালো, আপনি ইজিলি অ্যাক্সেস করছেন এবং এখানে কোনো কম্পিটিশন নাই। সো এইখানে প্রত্যেককে যদি আসতে হয় তাহলে ওই মাইন্ড সেট আপটা নিয়ে আসলে তৈরি করতে হবে। কেননা আপনি দেখেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে কোনো একটা ব্যক্তি, স্টুডেন্ট বলেন, একজন ফার্মার বলেন, একজন ব্যবসায়ী, সে 500 টাকা জমা দেওয়ার জন্য সাহস করে না। ব্যাংকের যে ব্রাঞ্চের চাকচিক্য, এটার যে কার্পেট বিছানো, সে ওখানে চিন্তা করে যে আমি কি 500 টাকা জমা দিতে গেলে এটা নিবে? একটা ডিপিএস খুলতে তার কাছে 500 টাকা আছে, সে সাহসই করে না ব্যাংকে ঢোকার জন্য। তাহলে এই যে একটা বিরাট পপুলেশন, একে যদি আপনার রিচ করতে হয় তাহলে তার মুঠোফোনে আপনাকে রিচ করতে হবে। সেইখানে আপনার নিজের তো ব্যাংকের অ্যাপ বানিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে যে এমএফএসরা আছে আপনি সেখানে কোলাবোরেশন করেন। তার যে ক্রেডিটগুলো দেওয়ার জন্য যে ব্যাংক ফাইন্যান্সরা ক্রেডিট দিতে চাচ্ছে, আপনি তার ইঞ্জিনগুলো ইউজ করেন। বারবার কিন্তু কোলাবোরেশনের জায়গাতে মানে আমাদেরকে আসতে হচ্ছে, কেননা কোলাবোরেশনের ঘাটতি আছে আমাদের মাঝে। এটাকে কিভাবে রিকভার করা যায়? দেখেন, এটা তো আপনার ইন্ডিয়াতে খেয়াল করে দেখেন যে একটা আধার কার্ড কিভাবে পুরা সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে। আমাদের এখানে আপনি কোনো একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে চান, আবার আপনাকে সব কাগজ দিতে হবে। ইভেন একই ব্রাঞ্চে খুলতে যান, তারপরে সব কাগজ দিতে হবে। তার মানে কি পরিমাণ আমরা এখনও পিছিয়ে আছি। সেখানে কোলাবোরেশনটা আমি কেন বলছি, আপনি যখনই একটা অ্যাকাউন্ট কোনো একটা ব্যাংকে খুলে ফেলেছেন, তার মানে আপনার একটা কাস্টমার আইডেন্টিফিকেশন যে ফর্ম বা সিআইএফ বলে, এটা তৈরি হয়ে গেছে। ইউ হ্যাভ অ্যান এনআইডি, এবং সেটাকেও আপনি কিন্তু রিট্রাইভ করতে পারছেন, ভেরিফাই করতে একজন পারছেন। তরুণ হিসেবে আমার তো মনে হয় যে অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট খোলার জন্য, একই ব্যাংকে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলার জন্য পেপার কেন সাবমিট করবো? Even অন্য ব্যাংকেও আমি কেন তো লাগবে? আসলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য পেপার সাবমিট করতে চাই না। আমি চাই আমার একটা এনআইডি আছে, আমি সেই এনআইডি সবখানে সাবমিট করবো, আমার সব ইনফরমেশন চলে যাবে। দ্যাট ওয়াজ একচুয়ালি আই মিন। এটা তো তার মানে আসলে কি আপনার কোলাবোরেশন দরকার? তরুণ হিসেবে তো আমাদের এটা প্রত্যাশার জায়গা। মানে আপনার কোলাবোরেশন দরকার। Definitely. আপনি দেখেন, একটা সিম কেনার জন্য অলরেডি আপনার একটা এনআইডি আছে, আপনি ভেরিফাই করে নিয়েছেন। that is enough to open a bank account. So ব্যাংক অ্যাকাউন্ট বলেন, একবার আপনার একটা এই দেশে আইডেন্টিফিকেশন, সেটা পাসপোর্ট হোক, বার্থ সার্টিফিকেট হোক, অর এনআইডি হোক, সেটাকে কিন্তু আপনি ইউজ করতে পারছেন ফর এনি কাইন্ড অফ সার্ভিস আপনি দিতে চান। ট্রেড লাইসেন্সটাকে আমরা কিন্তু সেই ইনফরমেশনটাকে যদি আপনি এপিআই দিয়ে কানেক্টেড থাকেন, তাহলে আপনি ট্রেড লাইসেন্সটা ভেরিফাই করতে পারছেন, টিনটা আপনি ভেরিফাই করতে পারছেন অনলাইনে। তার মানে আমি কোলাবোরেশন বলতে বোঝাচ্ছি যে যারা আপনার সার্ভিস প্রোভাইড করছেন, ইউটিলিটি সার্ভিস প্রোভাইড করছেন, সেই সমস্ত তথ্য কিন্তু ডিজিটালি আছে। আপনি এখন পল্লী বিদ্যুতের বিলও কিন্তু আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন। এক্স্যাক্টলি। আপনি ডেসার, ডেস্কো, ওয়াসা, আপনি সব বিল কিন্তু ডিজিটালি পেমেন্ট করতে পারেন, এবং এটার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় না। আচ্ছা, এখন এই জায়গাগুলো যদি আমি আপনার তো লোন বা একটা ডিপোজিট খোলার জন্য আমার একটা ইনফরমেশন দরকার, তাই না? তো ইনফরমেশনগুলো কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে আছে।
আপনার টিনের মধ্যে আমি পেয়ে যাচ্ছি আপনি রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা, কত টাকা রিটার্ন দিচ্ছেন। আপনার ট্রেড লাইসেন্সে আমি পেয়ে যাচ্ছি আপনার ব্যবসার ধরন। RGSC ডকুমেন্ট থেকে আমি পেয়ে যাচ্ছি আপনার এখানে বোর্ডে কারা আছে। আমি আপনার ইউটিলিটিস পেমেন্ট দেখে বুঝে ফেলতেছি আপনার লাইফস্টাইলটা কেমন, আপনি কত টাকার বিদ্যুৎ বিল পেমেন্ট করেন, আপনার ওয়াসার পানির বিল কেমন হয়। এই জায়গাগুলো এবং আপনার MFS এর ট্রানজেকশন, আপনার মোবাইলের ইউজেস প্যাটার্ন, ক্রেডিট কার্ডের ইনফরমেশন, এটা দিয়ে কিন্তু আমি আপনার একটা প্রোফাইল তৈরি করতে পারছি। কিন্তু সেটা তো কমপ্লিটলি অ্যাবসেন্স ইন আওয়ার কান্ট্রি। এই জায়গাগুলো যদি আমরা কোলাবরেট করতে পারি তখন কিন্তু ইজিলি ইন্টিগ্রেশন সম্ভব এবং আপনাকে যে কোনো সার্ভিস প্রোভাইড করা ডিজিটালি সম্ভব। ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাওয়ার কথা বললে এনএফসি বা এমএফএস এর মতো প্রযুক্তিগুলোর কথা আসে এবং সেই জায়গাটায় আমাদের যে অভিজ্ঞতা সেটা আমাদেরকে সমৃদ্ধ করছে আমরা বলছি, এবং এখানে সংযোগ স্থাপন করা, ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন করা, এই ব্যাপারগুলো আমাদের অভিজ্ঞতাকে আর একটু বেটার একটা পজিশনে নিয়ে এসেছে। আপনার কাছে কি মনে হয় সামগ্রিকভাবে এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে কতখানি এগিয়ে নিয়েছে? না জি, এটা তো বিগিনিং। আমি বলবো যে কোলাবোরেশনের কথা আমি বলছি, যে লার্জার স্কেলে যদি আপনি ক্যাশলেস একটা ইকোনমি তৈরি করতে চান, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যদি চান, প্রত্যেকের যদি এটার আওতায় আনতে চান, তাহলে আপনার এই প্ল্যাটফর্মগুলোর ইন্টিগ্রেশনের কোনো বিকল্প নেই এখন। যেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের কিছু কনসার্নও এখন তৈরি হয়েছে। সেটা হচ্ছে আপনার কাস্টমারের যে ডেটা প্রাইভেসি এবং তাদের যে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রড অ্যাটেম্প যেগুলো আসছে, সেই জায়গাও কিন্তু আমাদের আরও একটু প্রযুক্তিগত ডেভেলপমেন্ট দরকার। এবং এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ডাটার আদান প্রদান এবং সেটাকে ইউজেস করা এবং এই ডাটার যে কাস্টোডি, ওনারশিপ, এই জায়গাগুলোতে আমাদের আরেকটু আপনার ডেফিনেশনগুলো না অ্যাকাউন্টেবিলিটিগুলো আসলে ঠিক করার দরকার আছে। সো সেইটাতে যদি আমরা যেতে পারি তাহলে আপনি যদি এখানে টেলকোগুলোকে একসঙ্গে নিয়ে আসতে পারেন, টেলকো, MFS এবং ডেফিনেটলি যে কমার্সের যে বিরাট একটা প্ল্যাটফর্ম বা সাইট আছে যারা ডিফারেন্ট PSOর মাধ্যমে ট্রানজ্যাকশন করছে, এইটার কোলাবোরেশন হলে, ইন্টিগ্রেশন হলে কিন্তু আপনার মোটা দাগে ক্যাশলেস ইকোনমির দিকে আমরা অনেকখানি এগিয়ে যাব। এইটা করার জন্য যে API কানেক্টিভিটি দরকার, টেকনোলজিক্যাল যে ফ্রেমওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেইখানেও কিন্তু আমাদের একটু সক্ষমতার অভাব আছে। আমি যদি আমাদের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বলি যে এই APIটাও কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে রেডি নাই। সো একটা MFS আমাকে বলছে যে আপনি আমার সঙ্গে কানেক্ট করেন, আপনি আমার থ্রু দিয়ে সেভিংস রেস করেন, ফাইন্যান্সিং ক্রেডিটগুলো দেন, কিন্তু আসলে তার আমার API নাই যে আমি তার সঙ্গে এখানে কোলাবরেট করতে পারছি। কেননা দিন শেষে কাস্টমারের সমস্ত কিছু দিয়ে যদি আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করা, এটা রিকনসিলিয়েশন না করতে পারা, কাস্টমার সার্ভিসগুলো সিমলেসলি আমি না দিতে পারি, তাহলে এই মিনিমাম স্কেলের কোলাবরেশন হলে কিন্তু আবার রিস্ক হয়ে যাচ্ছে বড় ধরনের। যেহেতু এইটা পুরাটাই আপনার টেকনোলজিতে করতে হবে, ডিজিটালি করতে হবে। সো ডিজিটালি করতে লাগলে প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্ট, তার হিসাব, তার ইন্টারেস্ট পেমেন্ট, তার ক্রেডিট দেওয়া, তার রিপেমেন্ট করা, CIBতে আপডেট করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এখানে ম্যানুয়াল ইন্টারভেনশনের সুযোগ নেই যদি আপনি একেবারে তৃণমূল পর্যায়ের মানুষকে এর মধ্যে নিয়ে আসতে চান। এইটার ক্ষেত্রে আমি বলবো যে এখনও আমাদের টেকনোলজিক্যাল ক্যাপাসিটিটা বাড়াতে হবে। অসংখ্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, আমাদের এখনও নিজস্ব ডেটা সেন্টার নাই, আমাদের নিজস্ব ওরকম স্ট্রং ফায়ারওয়াল নাই, DR সাইট নাই, ডিফারেন্ট সিসমিক জোনে DR নাই। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই টেকনোলজিতে আপনি যেতে পারছেন না। কেননা এখানে আপনি হঠাৎ করে জাম্প করে ঢুকে যাবেন, এরপরে আহত হবেন, কাস্টমার নিহত হবে, তারপরে তো মানুষের একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স হবে এবং তখন আবার এখান থেকে বের হয়ে যে আবার ক্যাশের প্রতি মানুষের চলে যাবে। তো এখানে আমাদের লক্ষ্যমাত্রা কয়েকটা জায়গায় ঠিক করা দরকার। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস অফার করবে তার টেকনোলজিক্যাল আর্কিটেকচার কেমন হবে। সেন্ট্রাল ব্যাংক অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, কিন্তু সেইখানে কিন্তু আমরা এখনও আমাদের জায়গায় যেতে পারিনি, আমরা ইনভেস্টমেন্টটা অতখানি করি নাই। সো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা, আমাদের মাইন্ড সেট আপের একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং এর পরবর্তীতে এই যে আপনি যে প্ল্যাটফর্মগুলোকে বললেন এটার সঙ্গে আমার API কানেক্টিভিটি করে যে আমার কোলাবোরেশন করার দরকার এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসকে কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার দরকার। এটা করার জন্য যে ডেটা অ্যানালিটিক্স করে যে স্কোর করে আমাকে কাস্টমারকে সেগমেন্ট ওয়াইজ অফার করা, সেটাই ব্যাপক ধরনের ঘাটতি আছে। হাতে গোনা কয়েকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, একদম হাতে গোনা
লেস দ্যান 10% ইন নাম্বার টোটাল ব্যাংক এফআইআর যারা আসলে এই জায়গা কিছুটা মুভ করেছে, বাকি সবাই কিন্তু পিছিয়ে আছে। সো বাই দিস টাইম কিন্তু আমাদের কিছুটা অ্যাডভান্স হয়েছে। আপনি যদি এমএফএসগুলোকে বলেন, আপনি যদি টেলকোগুলোকে বলেন, ই কমার্স সাইটগুলো বলেন, এগুলো কিন্তু সিগনিফিক্যান্ট লেভেলে গ্রো করে যাচ্ছে। এবং গভর্নমেন্টের যে সাইটগুলোর ডিজিটাল যে আপনার প্রোগ্রেস, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে এগিয়েছে। কিন্তু এই প্রতিটা আলাদা আলাদা ফুলকে একটা মালা করার জন্য আমাদের যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যারা ইন্টারমিডিয়েট হিসাবে কাজ করবে, তাদের সক্ষমতা আমরা এখনও বাড়াতে পারিনি। তো আমার মনে হয় এই লক্ষ্যমাত্রাটাকে যদি আমরা রাখি যে আমাদের ডিজিটাল অ্যাডাপ্টেবিলিটির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, কাস্টমারকে প্রোডাক্ট সার্ভিস করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, সেইটা আমরা এখনও ওই কমার্শিয়াল ব্যাংকিং থেকে বের হতে পারিনি। এইটা যদি আমরা করতে পারি, তাহলে যে বেনিফিটটা আমরা এখন মাত্র পাচ্ছি, এইটা হয়তো নেক্সট 3-4 ইয়ার্সে একটা বড় ধরনের জায়গায় যেতে পারবো। একটা গুড নিউজ আমি আবার বলি, আমি কিছুটা আশঙ্কা, ভয় বা প্রিপারেশনের আমরা বলেছি। কিন্তু এই সময় এসে খুবই অভাবে আছি, গুড নিউজের অভাবে আছি। আপনি যদি একটি গুড নিউজ দেন, গুড নিউজ খারাপ হয় না। জায়গাটা আপনি দেখেন যে আমাদের যারা এই দেশকে লিড করবে, যে জনসংখ্যা, যে জেন জি বা যারা মিলেনিয়ালও এখন আছে, যারা লিড করবে আমাদের আগামী ইকোনমি, তারা কিন্তু প্রচণ্ড আগ্রহী এবং তাদের কিন্তু আপনার অ্যাডাপশন টু দিস নিউ টেকনোলজি ইজ ভেরি হাই কম্পেয়ার টু আপনি আমার নেইবারিং নেশনের অনেকের কিন্তু বড় একটা কনজারভেটিভ আছে। আমাদের এখানে এরা কিন্তু খুবই প্রোগ্রেসিভ। আপনি যে কোনো একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি অফার করেন, যে কোনো একটা টেকনোলজি আপনি নিয়ে আসেন, যে কোনো একটা মিডিয়া প্ল্যাটফর্ম আপনি নিয়ে আসেন ডিজিটাল, দেখবেন যে তারা সবার আগে সেখানে সাবস্ক্রাইব করছে। এবং এরাই কিন্তু আগামী 10-15 ইয়ার্স পরে পুরো বাংলাদেশকে লিড করবে ইন ডিফারেন্ট ফর্ম। সেটা আপনার ইকোনমিতে বলেন, সোসাইটিতে বলেন, পলিটিক্সে বলেন, এডুকেশন, প্রতিটা সেক্টরই করবে। সো যেহেতু তাদের মাইন্ড সেট আপটা আপনার রেডি আছে, এখন প্রিপারেশনটা দরকার হচ্ছে ইনস্টিটিউশনাল আসপেক্টে। সো ইনস্টিটিউশন যদি এটাকে এগিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আমরা অ্যাজ এ নেশন একটা বড় জনসংখ্যাকে ইজিলি এটার মধ্যে নিয়ে আসতে পারবো। মিস্টার কায়সার, আপনি তো এনবিএফআই বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর মধ্যে বাংলাদেশে ইয়াংগেস্ট সিইও। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ক্যাশলেস সোসাইটি নিয়ে আপনাদের আসলে ভিশনটা কি সামনে? দেখেন, ইয়াংগেস্ট তো আমরা এজ দিয়ে ডিফাইন করি। আমি বলি যে আমি এদেশের মেজরিটি জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করি। আমাদের দেশে আপনার ইল্ডার পপুলেশন খুবই কম। সো যদি 65% পপুলেশন 40-এর নিচে হয়, সো আমি তো তাদেরকে রিপ্রেজেন্ট করি। সো তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে পালসটা, এটা কিন্তু আমি রিড করি, বা আই এম এ ব্রিজ অফ দিস ভেরি ইয়াং, যারা আসেনি এখনও আসবে, এবং যারা অলরেডি ব্যাংকিং সেক্টরে সিনিয়র কাজ করছে, তাদের একটা ব্রিজ হিসাবে আমি কাজ করি। তো এখানে আমার যে অ্যাসপিরেশনটা বা ভিশনটা যদি আমি বলি, যে এই যে বড় একটা জনসংখ্যা, যেটা আমাদের জন্য একটা বড় ব্লেসিংস বাংলাদেশের জন্য, ওয়ার্কেবল পপুলেশন এরা। সো তাদেরকে আসলে কিভাবে আপনি ব্যাংকের প্রতি উৎসাহিত করবেন? এরা কিন্তু এখন ব্যাংক বিমুখ, বিকজ অফ দ্য ব্যুরোক্রেসি, বিকজ অফ দ্য প্রসেস অ্যান্ড কমপ্লেক্সিটি। তারা ব্যাংক শুনলেই মনে করে যে এটা একটা কমপ্লেক্স একটা এনভায়রনমেন্ট, এখানে অ্যাকাউন্ট খুলতে যাওয়া, একটা সার্ভিস নিতে যাওয়া মানে হয়রানি। সো এখান থেকে না যেয়ে তারা কিন্তু ইজি অন্য জিনিসগুলোকে খুঁজে। সো তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি কত সহজভাবে সিকিউরলি আপনি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসটাকে অফার করতে পারেন, যাতে আপনি মোটা দেখে বড় জনসংখ্যাকে ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে, ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসেন, সেটা ধরেন আমার বড় অ্যাসপিরেশন। এবং সেটা করতে যে পলিসি লেভেলে, গভর্নমেন্টের ক্ষেত্রে বলেন, প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বলেন, যারা এডুকেশন ইনস্টিটিউট আছে সেই জায়গায় বলেন, সেইখানে যে অ্যাডভোকেসিটা দরকার, সেইখানে যে ব্রিজগুলো দরকার, সেইখানে আমার কাজ করার অসম্ভব আগ্রহ। আমি কাজ করছি সেই জায়গাগুলোতে, বাট এটা তো আসলে অনেক ব্যাপক জায়গা থেকে আসতে হবে। এখন আমাদের পলিসি লেভেলেও যারা কাজ করছে, তাদেরও এখানে প্রচুর অ্যাটেনশন তৈরি হয়েছে। গভর্নমেন্টও এখন জেন জি নিয়ে অনেক কনসার্ন, বিকজ তারা তাদের অনেকগুলো সক্ষমতা গত 1-2 বছরে দেখিয়েছে, তাদের অ্যাওয়ারনেস দেখিয়েছে, বাট সেটাকে কিভাবে পজিটিভ জায়গায় ট্রান্সফর্ম করা যায়, সেই জায়গাটা যদি আমরা ন্যাশনাল লেভেল থেকে এফোর্ট দিই সবাই মিলে, তাহলে কিন্তু একটা বড় ধরনের পজিটিভ রেজাল্ট আনা যায়, যেটা কোম্পানির গ্রোথ বলেন, ইন্ডিভিজুয়াল গ্রোথ বলেন, অ্যাজ এ হোল আমাদের ন্যাশনের গ্রোথ বলেন, সেখানে বড় ধরনের কন্ট্রিবিউট করবে। সেই জায়গায় আমার প্রচুর অ্যাসপিরেশন, প্রচুর কাজ করার আগ্রহ আছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কর্মব্যস্ত সময় থেকে আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য, এবং যে কথাগুলো বললেন সত্যিকার অর্থেই আমার মনে হয় না কোনো
কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা খুব কঠিন হবে যদি আমরা সামগ্রিকভাবে কাজ করতে শুরু করি। যদি সামগ্রিকভাবে আমাদের সেই শক্তিটাকে কাজে লাগাতে পারি, হয়তো বা ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমির পথে যাওয়াটা খুব বেশি দূরের পথ হবে না। আপনাকে ধন্যবাদ, এবং আপনার এই আশাব্যঞ্জক কথা দিয়েই আমরা আমাদের যারা এই ধরনের প্রোগ্রামগুলো দেখবেন, আপনাদের যারা দর্শক আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক, এবং আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম কায়সার হামিদের সাথে, এবং ক্যাশলেস ইকোনমি দিয়ে আসলে বাংলাদেশ ফাইন্যান্স কিভাবে কাজ করছে, তাদের দৃষ্টিতে আমরা কোন পথে আছি এবং সমৃদ্ধির পথটা আরও কত দূর, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা হচ্ছিল। আশা করছি আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আপনাদের পডকাস্ট ফিনসাইটসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে।